সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহিন। একটি রাজনৈতিক দল ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এনসিপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দলও প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে সরব। বিপরীতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংশয় ছড়িয়ে লাভ নেই, মানুষ সাধারণ নির্বাচন ও গণভোটে অংশ নেবে। এদিকে চোরাগোপ্তা হামলা, মব সন্ত্রাস, কালো টাকা, অবৈধ অস্ত্র ও পেশিশক্তির প্রভাব জনমনে গভীর শঙ্কা তৈরি করেছে। সমসাময়িক এসব সংকট নিয়ে আজকের সম্পাদকীয় বাঁকা পথের নির্বাচন। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আলম খন্দকার, উপদেষ্টা, ক্যালিফোর্নিয়া, বিএনপি; সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি; এবং ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরুতে জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। পোস্টাল ব্যালট নিয়ে উদ্বিগ্ন বিএনপি, একটি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ, মিথ্যাচারের পাল্টা অভিযোগ জামায়াতের, অনিয়ম পেলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসি। 47 আসন ফাঁকা রেখে 253টিতে জামায়াত, এনসিপি সহ 10 দলের সমঝোতা। ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলমান, জানালেন আমির। দেশে ফিরে প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠক। যমুনায় সপরিবারের সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। সব ফৌজদারি মামলা প্রত্যাহার করবে সরকার, নতুন করে করা যাবে না কোনো মামলা। এবং নিজেদের অবস্থান থেকে সরে এলো কোয়াব, নাজমুল ইসলামের ক্ষমা চাওয়ার শর্তে মাঠে ফিরতে চান ক্রিকেটাররা। ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে গুলশানে বিসিবির বৈঠক। সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি অভিযোগ কিংবা নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, সেই কারণে নির্বাচন কমিশন সরকারের বিপক্ষেও অনেকের বক্তব্য আসছে, তারা নিরপেক্ষ ভূমিকা রাখছেন না, এই ধরনের অভিযোগ এসছে। নির্বাচনী মাঠ আসলে কতটা নিরপেক্ষ বা সমান্তরাল হয়েছে, সেসব বিষয় নিয়ে আজকে আমাদের অতিথির সঙ্গে আলোচনা হবে। এবং প্রথম প্রশ্ন করতে চাই আমরা ফয়েজ আহমদ, যিনি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আমাকে একটু বলবেন যে বিএনপি একটু অভিযোগ করেছে যে এনআইডি এবং বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল এই নির্বাচনকে কেন্দ্র করে। আপনাদের কাছে কি সুনির্দিষ্ট কোনো তথ্য আছে এই বিষয়ে? জি, আপনাকে ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য এবং আমার সহালোচকদের শুভেচ্ছা যারা উপস্থিত হয়েছেন। বিএনপির যে অভিযোগ, এই অভিযোগ তো একটি দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তা না। সুতরাং এই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ বা কিছু থাকা এটা একান্ত বিএনপির বিষয়। বিএনপির কাছে আছে কিনা তারা জানে, বা তারা যাদের কাছে অভিযোগ করেছেন তাদের কাছে দিয়েছেন কিনা। সরকারের কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো কমপ্লেইন কোনো পার্টি থেকে নেই, বা ইলেকশন কমিশনের কাছে যদি থাকে এটা ইলেকশন কমিশনের ডিল। বাট আমি মনে করি এরকম ঠিক যে এনআইডি সংগ্রহ করা বা এই বিকাশ নাম্বার সংগ্রহ করা, এগুলি খুব পলিটিক্যাল ইস্যু। এগুলিতে ইলেকশন কমিশনের যদি নজরে আসে, পার্টিকুলারলি কোনো পার্টি যদি এই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়, অন্তত নির্বাচনকে সামনে রেখে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আর পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অন্তত নির্বাচন যখন আসন্ন, সেই সময় এরকম অনেক অভিযোগ ওঠে। আসলে সেগুলি অনেক সময় ইলেকশন কমিশন খতিয়ে দেখে যেগুলি সত্যতা পায় সেগুলি বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। যেগুলি সত্যতা অনেক সময় পাওয়া যায় না, সেগুলি নিয়ে কিছু করা যায় না। কিন্তু দলগুলিতে আপনি যদি খেয়াল করেন যে এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগের ব্যাপার আছে। ধরুন আপনি এই যে পার্টিকুলারলি পোস্টাল ব্যালট নিয়ে বিএনপি এক ধরনের কনসার্ন এক্সপ্রেস করছে। আমার কাছে শুধু মনে হয়েছে এই কনসার্নের অন্যতম কারণ হচ্ছে বিএনপির বিরুদ্ধে এক ধরনের অভিযোগ, তার যে অপোজিশন ক্যাম্প আছে সেখান থেকে নানান ধরনের অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে প্রশাসন থেকে সুবিধা পাচ্ছে বা নানান কিছু নিয়ে। যখন এই অভিযোগটা সেই সময় কিছু একটা নিয়ে হাজির হওয়ার জন্য শুধুমাত্র এই অভিযোগ, এর বেশি কিছু আমার মনে হয় না। এই বিবেচনায় যে এটা খুব পরিষ্কার যে আপনি কিসের ভিত্তিতে এখানে প্রতীকগুলি সাজানো হয়েছে, তাই না? আর আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অবজারভেশন, বা আমি দীর্ঘদিন সাংবাদিকতা করে আমি যতটুকু বুঝি, বিএনপির যে নির্বাচনী প্রতীক, এটা কি কাউকে বলতে হয় কি? এটা সবার মুখস্থ।
সো দেশে বলেন প্রবাসে বলেন, বিএনপির যে ভোটার, বিএনপির ভোটারের কাছে দানের শীষ দৃশ্যমান হতে হবে, এটা কোনো ঘটনাই না। বিএনপির ভোটার দানের শীষ খুঁজে বের করবে, সে কমপ্লেন তুলবে যদি ধানের শীষ খুঁজে না পায়। তো এটা খুবই, আমি মনে করি পলিটিক্যালি একটা অভিযোগ পাল্টা অভিযোগের সময় চলছে। এইটা নির্বাচন সময়কালে হয়, এটা 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 একটা খুবই কমন ফেনোমেনন আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে। এটা হচ্ছে, এটা হবে, বাট এটা নিয়ে পোস্টাল ব্যালট নিয়ে অ্যাটলিস্ট উদ্বেগের কিছু নেই। সেখানে বিএনপির প্রতীক আছে, যেখানে থাকা প্রয়োজন সেখানেই আছে। বিএনপির যদি কমপ্লেইনের জায়গাটা সুনির্দিষ্ট করে বলি, বিএনপির কমপ্লেইনটা হচ্ছে এরকম একটা ব্যালটের যখন এরকম ভাঁজ হচ্ছে, করা অংশ। সেই ভাঁজের এই জায়গাটায় পড়ছে, তাই তো? নিশ্চয়ই পোস্টাল ব্যালটে যারা ইউজার, আমার ভাই বিদেশে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তারা এই ভাঁজ রেখেই কি ভোট দিবেন? তারা তো ভাঁজটা খুলবেন। এখানে তো দেখা যাচ্ছে এখানে আছে পরিষ্কার ধানের শীষ। সুতরাং আমার কাছে এগুলি খুবই পলিটিক্যাল অভিযোগ। এটা পলিটিক্যালি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা, এর বাইরে কিছুগুলো মনে হয় না। আলম ভাই, আপনি একটু বলবেন। আলম খন্দকার, উপদেষ্টা ক্যালিফোর্নিয়া বিএনপির, আপনি আমাকে একটু বলেন যে ভাই যে অভিযোগটা বা বললেন বা যেই দাবিটা করলেন যে এটা আসলে মাত্র পলিটিক্যাল কারণেই আসলে এই অভিযোগটা বিএনপি তুলছে, যে পোস্টাল ব্যালটে ভাঁজ করা নিয়ে যে অভিযোগ বিএনপি ইসিকে দিয়েছে, এটা কতটুকু আপনারা খণ্ডাবেন? থ্যাংক ইউ। যেহেতু আপনি বিদেশে থাকেন, আপনি বিদেশে ব্যালটে আসলে ব্যাপারটা কি, এই কোশ্চেনটার আগে উনি আর একটা কোশ্চেনটার ছিল, যেটা আমি একটু আগে নিউজে দেখলাম যে বাহরাইনে মানে জামাতের সেক্রেটারি বলল আমাদের ওখানে কোনো অঙ্গ সংগঠন নেই। হ্যাঁ, ইভেন আমি ক্যালিফোর্নিয়ায় আমি থাকি, ক্যালিফোর্নিয়া মুসলিম উম্মার বিরাট একটা সংগঠন আছে, কিন্তু জামাত বিদেশে পলিটিক্স করে খুব টেকনিক্যাল। আমরা বিএনপি অথবা আওয়ামী লীগ এই দলগুলা প্রধান দল, আমরা কিন্তু দলের বাংলাদেশ জাতীয়তাবাদ অফ ক্যালিফোর্নিয়া বা যুক্তরাষ্ট্র, কিন্তু জামাত কিন্তু খুব খুব সুন্দরভাবে পলিটিক্স করে। তারা করে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা। এই যে জামাতের আমির কিছুদিন আগে গেল, আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমিনিয়ামের ওখানে প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি আনিসুর রহমান, সে জামাতের আমির, সে তারা মুসলিম উম্মা করে, জামাতের আমিরের সাথে দেখা করে আসছে। তো এই যে বাহরাইনে বললো যে আমাদের কোনো সংগঠন নাই, তদ্রূপ যদি যুক্তরাষ্ট্রেও ঘটতেছে, এবং আমার জানা মতে প্রশ্ন করেছিলাম পোস্টাল ব্যালট নিয়ে, যে ওই জিনিসটা আমি আসতেছে, আমার জানা মতে ওইটা এই উত্তরটা তারা বরাবরই করার। পোস্টাল ব্যালট নিয়ে দেখেন, বিএনপি এই দলগুলো যতগুলো ইলেকশন যারা আছে পার্টিসিপেট করতেছে, এখন তো আওয়ামী লীগ বা জাতীয় পার্টি নাই, পার্টিসিপেট করতেছে না, যদি এটার ব্যাপারে অনেক বিতর্ক আছে। আমরা চাচ্ছিলাম অংশগ্রহণ। বিএনপি প্রথম দল না, একটা সবচেয়ে বড় দল। এটা নীতিগত কারণে আপনি যদি ক্লাসের ফার্স্ট বয় হন, আপনাকে যদি লাস্ট লাইনে দাঁড় করা লাগে, আপনার কিন্তু একটা পার্সোনালিটিতে লাগবে, ওইটার হিসাবে আর কি। এটাকে বড় কোনো কমপ্লেন, এটা করছে যে এটা ইট শুড বি লুকিং গুড ইফ দে পুট ইট অন দ্য ফার্স্ট লাইন। যে রাজনৈতিক অভিযোগ শুধুমাত্র নো, এটা নার্যতিক, এটা একটা অধিকার বলতে গেলে, যে একটা এইখানে বিএনপি হলো প্রথম দল না। এখানে যদি আওয়ামী লীগ থাকতো বা জাতীয় পার্টি থাকতো তাহলে একটা ব্যাপার ছিল। তো সেখানে বিএনপিকে যে ফোল্ড করলে এখানে, সেখানে কিছু তো সবাই তো শিক্ষিত না ভাই, বিদেশে অনেক কথা যদি আমি বলি যে যদি প্রথম অংশে যদি মানে এত বড় দল, এই জন্য প্রথমে তাকে রাখতে হবে ক্লাসে ফার্স্ট বয় হিসেবে, আমি বলি আপনাকে, সেইখানে যদি রাখা হয় তখন তো আবার আপনাদের বিরুদ্ধে তো এই ধরনের অন্য দলগুলো অভিযোগ তুলবে যে আপনারা বড় দল দেখে সুবিধা দিচ্ছে সরকার। আচ্ছা, তাহলে ভাই তিনটারই সামনে রাখতেন, আমাদের পরে জামাতকে বা জামাতের পরে আমাদেরকে একটু প্রথম দিকে রাখতেন। এই ফোর ভাঁজ করে এটা কেন রাখার? ইসির কাছে তো কোনো দল প্রথম ফার্স্ট বয়, ক্লাসের ফার্স্ট বয় তো নাই। ঠিক, আচ্ছা সেটা অবশ্য ঠিক, কিন্তু আমার বিশ্বাস ইসি এগুলার গুরুত্ব সহকারে দেখবে এবং নিরপেক্ষতা দেখবে। এবং আর বিকাশ নম্বর সংগ্রহ, এনআইডি সংগ্রহ যে অভিযোগ টেনেছেন, সেগুলি কি বলবেন? আমার মনে হয় নিশ্চয় যারা করছে এটা তো তাদের নিশ্চয় তথ্য আসছে, যদি তথ্য আপনাদের দল থেকে অভিযোগটা আসছে, হ্যাঁ অবশ্যই তাদের কাছে তথ্য আসে, এবং আপনারা অনুগ্রহপূর্বক সেই তথ্যকে ইসির উচিত হবে সেই তথ্যের উপর বেস করে এটা নিরপেক্ষভাবে এটাকে করা। আপনারা দেখেন, আপনারা অবশ্যই পাবেন, আমার বিশ্বাস। আমি ক্যালিফোর্নিয়া থাকি, আমি নিজেও জানি কিছুটা হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আপা, আপনি একটু বলেন আমাকে যে অভিযোগগুলি শুনছিলেন, যে বিএনপির বিষয়টা তো অভিযোগ ছিল যে পোস্টাল ব্যালটে তাদের ভাঁজ করার ইস্যুটা নিয়ে তাদের প্রতীক নিয়ে একটা অভিযোগ তুলেছে। একই সঙ্গে বলেছে যে একটি দল এনআইডি এবং বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটাকে আপনি কিভাবে দেখেন, যে রাজনৈতিকভাবে এটা নির্বাচনের আগে এটাকে করা সম্ভব, এটা করতে পারে কোনো দল, বা এই অভিযোগটি সত্য কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার সহ আলোচক সবাইকে সালাম ও শুভেচ্ছা। আর আসলে এই আলাপগুলো কেন আসে, এটার রুটটা একটু দেখা দরকার।
আমি ইদানিং কথাবার্তার মধ্যে গো ব্যাক টু বেসিক এরকম একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। কারণ কেন এই আলাপগুলো আসে প্রত্যেক নির্বাচনের আগে? কারণ আমাদের প্রতিষ্ঠানগুলোর উপরে আমাদের রাজনীতিবিদদের কোনো আস্থা নাই, এবং আস্থা না থাকার, আস্থার সংকট হওয়ার জন্য কি যথেষ্ট পরিমাণ কারণ আছে কিনা? কারণ গণঅভ্যুত্থানের পরে আমাদের যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষত নির্বাচনের সাথে ক্লোজলি কানেক্টেড, এবং যে নির্বাচনের সকল পরিচালনা, মানে কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই প্রতিষ্ঠানগুলো তো আসলে মানুষ দিয়ে চলে। তো এই মানুষগুলো আসলে কে কিভাবে ওখানে নিয়োগ পাচ্ছে, এই নিয়োগগুলো কিন্তু বাংলাদেশে পরিষ্কার না। এটা গত 15 বছরে শুধু পরিষ্কার না, ব্যাপারটা তা না। গত 53 ইয়ার্সে এই প্র্যাকটিসটা আমাদের বাংলাদেশে হয় নাই। অ্যাজ অফ দ্যাট আমরা স্টেট হিসেবে আসলে আমরা মোটামুটি দাবি করতে পারি না যে অ্যাজ এ স্টেট আমরা খুব স্ট্রং কোনো স্টেট। এটা কিন্তু যে কোনো দলই এটা স্বীকার করে। বাট দেন এগেন যখন নির্বাচনের সময় আসে, সেই সময়টাই শুধুমাত্র তার দলগুলোর ক্ষেত্রে মনে হয় যে তারা উপলব্ধি করে নতুন করে যে পক্ষপাতমূলক আচরণ হতে পারে। কিন্তু আসলে এই প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই কোনো ধরনের সুষ্ঠু, নিরপেক্ষ বা গণতান্ত্রিক নির্বাচনের জন্য ভূমিকা পালন করার মতো কোনো ধরনের প্রতিষ্ঠান নয়। এটা আশা করাটা ভুল হবে। এবং যেই সুনির্দিষ্ট অভিযোগের ক্ষেত্রে যদি বলি, যদি যেমন ধরেন আমি পার্সোনালি মনে করি যে এই যে প্রার্থীদের যে প্রচারণা এবং এই দায়িত্বগুলো আসলে রাষ্ট্রপক্ষ থেকে নেওয়া উচিত। কারণ এই যে প্রার্থীরা যার যেরকম সামাজিক এবং আর্থিক সক্ষমতা থাকে সেই অনুযায়ী প্রচারণা করে, এটা কিন্তু একটা অসম লড়াইয়ে পরিণত হয়। এবং এটা আসলে জনগণের কথা বলার কোনো লড়াই না, এটা নিজেকে সবচেয়ে বেশি শো অফ করার লড়াই। সো সেখানে এসে এই যে প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে ভাববো, নির্বাচন কমিশনকে তো ধরেন আমাদের দল এনসিপির যে আগে থেকেই নির্বাচন কমিশনের সাথে একটা বড় ফাইটিং কিন্তু উপস্থিত ছিল, আপনারা দেখেছেন। তো তখন কিন্তু আসলে বড় রাজনৈতিক দল বিএনপি পক্ষ থেকে আমরা কোনো দায়িত্বশীল মন্তব্য পাই নাই যে একটা দলের সাথে ইনজাস্টিস করা হচ্ছে। এটা যে কোনো সময় কিন্তু বড় দলের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু তখন কিন্তু তারা এই মন্তব্য করেন নাই। ফলত যেটা দেখা যায় যে যখন দলগুলো নিজেদের ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পায়, তখন গিয়ে ভয়েস রেইজ করার ব্যাপারটা আসে। কিন্তু যেটা বলা হয় না যে আপনার গণতান্ত্রিক অধিকারের জন্য আমি লড়াই করব, এই বিষয়টা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সমঝোতাটা নাই। আসন সমঝোতা থাকে, বাট এই সমঝোতাগুলো থাকে না। যে ফয়েজ ভাই, আপনি তো শুনছিলেন যে আপা বলছিল যে নিরপেক্ষতা বা প্রশাসনের একটি প্রতিষ্ঠানগুলোর প্রতি, সরকারের প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা নেই রাজনৈতিক দলগুলোর কারণে, যে কারণে এই ধরনের অভিযোগগুলি আসে আর কি, যে সমঝোতার জায়গা বা নিরপেক্ষতার প্রশ্ন আসার। ভাই যেমন বলছিলেন যে আরেকটা বিষয়, এটা হচ্ছে ক্লাসের ফার্স্ট বয় হলে বা একটা বড় দল হলে তাকে একটু সুবিধা দেওয়া বা তার তালিকাটা বা প্রতীকটা সামনে আসা উচিত। আপনি কি বলেন? দুটো বিষয়। একটি হচ্ছে ভাই যেটা বলেছেন, ভাই দুটো কথা বলেছেন। দুটো কথার আমি বোধ করি যে দুটো কথাই ভাইয়ের যে দল, সেই দলের স্পিরিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি হচ্ছে ক্লাসে ফার্স্ট বয় হিসেবে বিএনপিকে প্রায়োরিটি দেয়া। বিএনপি ইটসেলফ নিজেরা সবসময় একটি লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের সঠিক এবং সাম্যের পরিবেশের কথা বলে। তার মানে বিএনপি অন্তত রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে দৃশ্যত কোনো অ্যাডভান্টেজ চান না। ভাইয়ের কথায় সেই আপিলটা শোনা যায় যে উনি চান। সো এটা ওনার পার্টির স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। অপরদিকে ভাই যেটা বলছেন যে আওয়ামী লীগ নেই নির্বাচনে, ওনারা চেয়েছিলেন এটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য, এতে করে দুটো ঘটনা দাঁড়ায়। আনফর্চুনেটলি আমি জানি না এই অভ্যুত্থানের কালে এবং গত 17 বছরে আপনি এখানকার রাজনীতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে এটাকে মোকাবেলা করেছেন। সেই জায়গা থেকে যদি বিবেচনা করতেন তাহলে আপনি এই কথাটা বলতেন না, আপনার পার্টিও বলে না যে আওয়ামী লীগকে নির্বাচনে চায়, এরকম পরিষ্কার বিএনপি। হ্যাঁ, ভাইয়ের বক্তব্যে তো সেটা পরিষ্কার। যে ভাই বলছে যে যদি থাকতো তারা কথাটা এরকম না, আমি যদি থাকতো তাহলে হচ্ছে ঠিক আছে, অনুসারে আসলে স্পিরিটের জায়গা থেকে না, স্পিরিটের জায়গা থেকে ভাই বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ওনারা না। ফার্স্ট ভাই, আমার মনে হয় বিষয়টা হচ্ছে একটু ভুল ব্যাখ্যা হচ্ছে। সেটা একরকম নয়। ওকে, যদি ভুল হয় আই থিংক আমারটা আপনি এই শো শেষে তো আপনি আবার টেনে দেখার সুযোগ পাবেন, তখন দেখবেন। হ্যাঁ, এটা যদি হয় আমাদের, আমরা এখানে ধরেন যারাই বসে আছি, আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এখানে অনেক ত্যাগ তিতিক্ষার ব্যাপার আছে, আপনার আছে, আপনার দলের আছে। হয়তো বলার সময় অনেক সময় স্পিরিটের জায়গা থেকে
বা একটা জজবার জায়গা থেকে অনেক কিছু বলে ফেলা, এটা ডিফিকাল্ট। আপনার বক্তব্যকে কোট করবে, আপনার বক্তব্য নিয়ে আলোচনা হবে, আপনার পার্টিকে অ্যাকিউজ করবে আপনার বক্তব্য দিয়ে। সো ওই ঠিক, এটা রেসপন্সিবিলিটির জায়গাটা আমাদের প্রত্যেককেই, ধরুন আমি যদি একটা স্টেটমেন্ট করে ফেলি যেটা যেটা আগামীকালকে কোর্ট হবে, আগামীকালকে আমাকে রেফারেন্স করে এটা সরকারের বক্তব্য হিসেবে দেখানোর চেষ্টা করবে, আমাকে ওই দায়িত্বশীল জায়গাটা বজায় রাখতে হবে। ওই জায়গা থেকে বলছি। আর আপনি যেটা বলছেন যে সামান্তার বক্তব্যের প্রেক্ষিতে, সে কিন্তু বলার সময় বলছিল যে বেসিক নিয়ে আলোচনাটা, এটা তো ট্রু। আমাদের পলিটিক্যাল পার্টিগুলির, আমাদের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলির প্রতি বিশ্বাস পুরোপুরি ফিরে আসেনি। জি। বিশ্বাস শূন্যের কোঠায় ছিল। কেন ছিল সেটা আমরা সবাই জানি। আমি সেই অতীতের আলোচনাটা করতে চাই না। শুধু গত 17 বছরই যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে তা নয়, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি গড়েই ওঠেনি। স্বাধীনতা উত্তর বাংলা পরবর্তী বাংলাদেশে এসে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি যেভাবে গড়ে ওঠার প্রয়োজন ছিল, কোনো কিছুই গড়ে ওঠেনি। ফয়েজ ভাই, যেহেতু 1.5 বছর আপনারা ক্ষমতায় আছেন, রাষ্ট্র পরিচালনা করছেন এবং আপনি প্রেস উইং এর একজন মেম্বার, তাহলে আপনারা 1.5 বছরে কি করেছেন? আমি তো গড়ে তোলা, এটা শুধুমাত্র একটা, আমরা যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, এটাই তো তার জন্য জরুরত। আপনাকে মাথায় রাখতে হবে, দেখুন আগামী নির্বাচনটা বেসিক্যালি বাংলাদেশের সংস্কার বাস্তবায়নের নির্বাচন। আগামী নির্বাচনটা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই ইন্টিরিম গভর্নমেন্ট সেই আয়োজনটা করছে, ইভেন্ট ম্যানেজার ওই কাজটুকু করে দিচ্ছে পলিটিক্যাল লিডারশিপের জন্য, যেটা পলিটিক্যাল লিডারশিপের মধ্য দিয়েই হবে। এর মধ্যে আমাদের এই আভ্যন্তরীণ আয়োজনটুকু ওই কার্যক্রম পরিচালনার জন্য, যেটার মধ্য দিয়ে আমরা ওই কমিটমেন্টের জায়গায় পৌঁছাতে পারবো, যে কমিটমেন্টে, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলির দিক থেকে শুধুমাত্র ধরুন প্রত্যেকটা পার্টি নিজ নিজ ক্যান্ডিডেট থাকবে আগামী ইলেকশনে। ক্যান্ডিডেট তার যেমন প্রচারণা করবে, দল হিসেবে দুটো প্রচারণার দায়িত্ব নেওয়া উচিত। একটি হচ্ছে জাতীয় নির্বাচনে তার দলের ব্যাপার, আরেকটি হচ্ছে গণভোট। বিকজ গণভোটের ওই রঙিন ব্যালট কিন্তু মানে শুধু একটা ব্যালট না, এখানে রক্তের দাগ আছে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং ওই জিনিস ভুলে গিয়ে যদি আমি আগামীর বাংলাদেশ ভাবি, আগামীর বাংলাদেশ আমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিবে, এটা হচ্ছে রিয়েলিটি। ওই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ফয়েজ ভাই, আরেকটা বিষয়, যে মানে প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে এনসিপি এবং জামাত সহ একটা দলের শঙ্কা প্রকাশ করছেন যে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সরকার। সরকার কি আসলে নিরপেক্ষ আছে? এই বিষয়ে আমি দুভাবে দেখি। প্রথম কথা হচ্ছে প্রশাসনের পক্ষপাত নিয়ে পলিটিক্যাল পার্টিগুলি, সব পলিটিক্যাল পার্টি, কখনো কখনো বিএনপিকেও আমরা বলতে শুনি, কখনো কখনো জামাত, এনসিপি বা অপর পলিটিক্যাল পার্টি যারা আছেন অ্যাক্টিভলি এখানে কাজ করছেন, তারা বলছেন। এটাকে আমি দুটোভাবে দেখি। নাম্বার ওয়ান, এটা হচ্ছে আমাদের এইটা পলিটিক্সে এই চর্চাটা আছে, আমরা এখন এটা থেকে বের হতে পারিনি, যে শুধু একটা ব্লেম করার মধ্যে রাখতে হবে। এইটা পলিটিক্স জাগিয়ে রাখার জন্য একটা প্রক্রিয়া। আরেকটা হচ্ছে আমি ইতিবাচকভাবে দেখি অন্য কারণে, যে এখন পর্যন্ত ধরুন ব্যাপক পক্ষপাতের যদি কোনো জায়গা আসে, সেটা আগামী 21 তারিখের পর আসার কথা, তাই না? নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পরে লেভেল প্লেইং ফিল্ড সহ নানান আলোচনা আসার কথা, তার আগে ওই অর্থে আসার কথা না। তারপরে যখন আসছে, এটাকে আমি ইতিবাচক বলি এই কারণে যে গভর্নমেন্টের উপর বা যে সমস্ত প্রতিষ্ঠান সরকারের, রাষ্ট্রের ইলেকশন কমিশন এবং সরকার যে ইলেকশন আয়োজনের দায়িত্বে রয়েছে, এদের উপরে সিরিয়াসলি ওভারসি করুন। প্রতিনিয়ত এই তাগিদটা দিয়ে রাখুন যেন কেউ কোনোভাবেই পক্ষপাতমূলক আচরণ না করে। বিকজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি নিকট অতীতে কয়েকজন চিফ ইলেকশন কমিশনারের যে ফেইট হয়েছিল, তারা বিতর্কিত, তারা কন্ট্রোভার্সিয়াল এবং রিগড ইলেকশন আয়োজনের ফলে তাদের কপালে কি জুটেছিল, এটা মাঝে মাঝে মনে করিয়ে দেওয়া উচিত আমাদের প্রত্যেককে, যারা এই প্রক্রিয়ার সঙ্গে আছেন। আদারওয়াইজ আমরা তো এখানকারই মানুষ, আমরা প্রত্যেকেই অলমোস্ট আমাদের নেচারগুলি একই রকম, আমরা ভুলে যেতে পছন্দ করি। হ্যাঁ, সো কেউ যেন ভুলে না যায়, এই তাগিদটা সবচেয়ে বেশি রাখতে পারে পলিটিক্যাল পার্টিগুলি। ওনারা, আমি এক বিবেচনা মনে করি, ওই দায়িত্বটা পালন করছেন, এটা করে যান ভোটের দিন পর্যন্ত। সামান্ত, আপনার কাছে আমি আবার আসছি, সেটা হচ্ছে যে অতীতের মতো আগামী নির্বাচনে কি ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা দেখছেন কিনা বা শঙ্কা দেখছেন কিনা? এক্ষেত্রে ইসি এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে আপনাদের তো বরাবরই অভিযোগ আছে যে তারা নিরপেক্ষ বা আস্থার জায়গা তৈরি করতে পারেনি। ইঞ্জিনিয়ারিং করার জন্য তাকে প্রস্তুতি নিতে হয়। এই প্রস্তুতি তো আসলে দলগুলো কখনো ওপেনলি নিবে না, তাই না? কিন্তু ইঞ্জিনিয়ারিং ঠেকাতে পারবে কিনা শঙ্কাটা এখানে। তো ঠেকানোর জন্য আপনার পুলিশ ফোর্স লাগে। আওয়ার পুলিশ ফোর্স ইজ নাও একেবারেই তাদের কনফিডেন্সের সবচাইতে লোয়েস্ট অ্যান্ড দ্য লো অবস্থায় আছে এখন পুলিশ ফোর্স, এবং নানান ঘটনা আপনারা সেটা দেখতেও পাচ্ছেন। সো এটার কারণে যেটা হবে যে কোনো অন্যায় কার্যক্রম সামনে দেখলেও সেটা থামানোর ব্যাপারে কতটুকু উদ্যোগী হবে সেটার ব্যাপারে একটা সন্দেহ থেকে যায়। 2 নাম্বার হচ্ছে, আমরা রিসেন্টলি লক্ষ্য করছি যে বড় দল বিধায় এবং যেটা আওয়াজ আসছে যে নির্বাচনে জিতে আসতে পারে এই দলটি,
সেটার জন্য কিন্তু প্রশাসনের যারা কর্তা ব্যক্তি বা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আছেন, তারা এক ধরনের কিন্তু বেছে নিয়েছেন যে এই দল ক্ষমতায় আসছে, তার মানে তাদের অনুযায়ী চলাটা এখন বাঞ্ছনীয়। তো তারা তাদের যে অ্যালায়েন্স এবং তাদের যে সমর্থন, এটা নানানভাবে ব্যক্ত করছেন। এগুলো আমরা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াও দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদেরকে এক ধরনের ইঙ্গিত দেয় যে শুধুমাত্র তাদের কনফিডেন্সের অভাবের কারণে তারা যুক্তিযুক্ত অবস্থান নিতে পারবেন না তা না, তাদের ব্যক্তিগত সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য তারা হয়তো এটা শুধুমাত্র সেফটি সিকিউরিটি না, এখানে লোভ লালসাও তো আছে। কারণ এই পুলিশ ফোর্সের কর্মকর্তারা তো আগামী 5 বছর চাকরি করবেন। সো তারা তাদের অ্যালায়েন্স, তাদের যে সমর্থন, সেটা ব্যক্ত করে রেখে যেতে চান যে নির্বাচনের আগেই কিন্তু আপনাদেরকে আমরা দেখে রেখেছি, সো আমাদের কথা মনে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো যেগুলো নির্বাচনের সাথে কানেক্টেড, সেটা খুব বেশি প্রতিষ্ঠান না। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি প্রতিষ্ঠান, সেনাবাহিনী সহ এই পুলিশ ফোর্স, এরকম আর 4-5টা জিনিস আপনি অ্যাড করতে পারেন। বাকিগুলো ছোট ছোট, এদের আন্ডারে, নির্বাচন কমিশনের আন্ডারে সবাই ওয়ার্ক করে। কিন্তু এই যে অল্প কয়েকটি প্রতিষ্ঠানকে রিফর্মের কাজ কেন আমরা হাতে নিতে পারলাম না 1.5 বছর, এটা তো আমাদেরকে এখন প্রশ্ন করতেই হবে। এবং প্রশ্ন করার পরে খুব সন্তোষজনক উত্তর আমরা পাবো বলে মনে হয় না। তবে যেটা আসে যে সবসময় উত্তরে একটা জিনিস আসে যে পলিটিক্যাল পার্টিগুলো করতে দেয়নি। তো আমি এখানে মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলো আসলেই অসহযোগিতামূলক মনোভাবের কারণেই সংস্কার সম্ভব হয়ে উঠলো না। যদি এখানে কোনো ধরনের রিগড ইলেকশন হয়, সেটা তো পলিটিক্যাল পার্টিদেরকেও দায় নিতে হবে, প্রশাসনকেও দায় নিতে হবে। আপনাকে আশা ছেড়ে দিচ্ছেন গণভোটের বিষয় বা সংস্কারের বিষয়টা এখনই আশা ছেড়ে দিচ্ছেন? আমার কাছে বা মনে হয় যে যারা আসবে তারা এটা করবে না? না, সংস্কারের বিষয়টা তো ক্রমে ধাপে ধাপে আশা ছাড়ার ব্যবস্থা হয়েছে। কারণ এই সংস্কারের বিষয়টা ছিল যে সবার এক আশা, মানে একদম প্রাথমিক কাজ, সবার এজেন্ডার প্রথম এজেন্ডা ছিল সংস্কার। প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি বেনিফিট অফ দ্য ডাউট দিয়েই বলছি, সকল রাজনৈতিক দলে যেহেতু তারা ঐকমত্য কমিশনে বসেছেন, আমি ধরে নিচ্ছি সকলের ফার্স্ট এজেন্ডা হচ্ছে রিফর্ম। কিন্তু যখন দিনকে দিন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রম, সেই সাথে সময় যখন বয়ে চললো, তখন কিন্তু এই রিফর্মের এজেন্ডাটা 2, 3, 4 করে নিচে নামতে শুরু করেছে। এখন এটা যে ঠেকেছে একদম গণমানুষের হাতে। তো গণমানুষ যদি গণভোটে হ্যাঁ দেয়, তাহলে এই যে পলিটিক্যাল পার্টি এবং প্রশাসনের ব্যর্থতাকে জয় করে ওঠা সম্ভব হবে। আদারওয়াইজ এই পলিটিক্যাল পার্টি উইল প্রিভেইল to do another sort of rigged, not per se, মানে আমি বলবো যে একটা কন্ট্রোলড ইলেকশন পলিটিক্যাল পার্টিগুলো করবে, তাদের মন মতো করে এটাকে সাজাবে। তো এইটা তো আবার গণমানুষের ইলেকশন না। গণমানুষের এখন মতামত দেওয়ার জায়গাটা কিন্তু গণভোটের মধ্যে এক ধরনের সীমাবদ্ধ হয়ে পড়েছে, এবং এটার মধ্য দিয়ে আসলে তার মত প্রকাশে সর্বোচ্চ স্বাধীনতা তার প্র্যাকটিস করা উচিত, গণভোটে হ্যাঁ দেওয়ার মধ্য দিয়ে। যে আলম ভাই, আপনি একটু বলেন যে আপা যেটা কথা বলছিলেন, আসলে যদি আমি বলে থাকি যে বড় দল হিসেবে, তো আপনি নিজেও দাবি করছেন ফার্স্ট বয় ক্লাসের বড় দল বিএনপি, তো বিএনপি কি এখনই পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণ করছে, বা সামনে ইলেকশন জিতার পরে আপনারা ক্ষমতায় যাবেন, তাদেরকে ওইভাবে সাজাচ্ছেন? আপা একটা অভিযোগ করছেন, যদি বিএনপির নাম বলেনি, ব্যাপারটা কি আমরা তো শুনে বা দেখে আসছি, বরং বিএনপি না অন্য একটা দল প্রশাসন দখল করে রয়েছে, আর আমাদেরকে অপবাদ দেওয়া হয়েছে আমরা চাঁদাবাজি মাঠঘাট দখল করে রয়েছে, এটা বিএনপি করতেছে না, কিন্তু তাদেরকে অপবাদ দেওয়া হয়েছে। প্রশাসন কিন্তু আসলে সত্যিকার বলতে, আপনারা এখানে থাকেন, আপনারা ভালোভাবেই জানেন, প্রশাসন এবং আপনাদের মিডিয়া, বিএনপির তো তেমন দখল নথিত্ব নাই। এবং আপনি ভালো করেই জানেন যে গত 1 বছরে কতগুলা নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা যদি ইন্টারনালি দেখেন কতগুলাকে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে কোন পন্থী। আমার এইখানে নির্বাচন কমিশনাররা বললেন যে দলের অভিযোগ আছে যে আপনারা আসলে ভাগ বাটোয়ারা করে সব ডিসি এসপি প্রশাসনে নিয়োগ দিয়েছেন। এটা কিন্তু আপনারা যদি সত্যিকার করে, আপনাদের এটা ক্লিন জার্নালিজমের মাধ্যমে আপনারাই সত্যিকারের তথ্যটা জানেন, কিন্তু হয়তো আপনারা প্রকাশ করতেছেন না। আপনারা সত্যিকারে জানেন প্রশাসন কোন অবস্থায়, কারা এখন দেশ চালাচ্ছে, কারা নির্বাচনটাকে প্রতিহত করার জন্য এবং দীর্ঘায়িত করতে চাচ্ছে, এটা জাতি জানে এবং আপনারা জানেন। এবং এই ব্যাপারে বড় উনি ভাই যে বললেন যে এই যে আপনাদের দায়িত্ব এই দেশকে এই অবস্থায় জনগণকে একটা সুস্থ নির্বাচন দেওয়ার জন্য, শুধু কথায় না, আপনারা কি সত্যিকারভাবে রেডি হয়েছেন এবং সত্যিকারভাবে প্রশাসনিকভাবে এই জিনিসটা আপনাদের কিন্তু জাতি আপনাদের দিকে তাকা আছে। এবং
এই তত্ত্বাবধায়ক সরকার যে কমিটমেন্টে আসছে, আশা করি আপনারা এটা যাতে আপনাদের ইউ আর দ্য লাস্ট অ্যান্ড ফার্স্ট হোপ ফর দ্য নেশন, অ্যান্ড উইদাউট ইলেকশন দেয়ার ইজ নো সলিউশন ইন দিস সোসাইটি। দ্যাট ইজ মাই রিকোয়েস্ট প্লিজ। এখানে আপনারা তো সংস্কারের পক্ষের দল আপনারা বলেন, আমি প্রশ্নটা করছি এই কারণে যে আপনি যেহেতু দেশের বাইরে থাকেন, প্রবাসে, আপনাদের অনেক কর্মীরা আছে, বিএনপির কর্মীরা আছে, আপনাদের সংস্কারের দল হিসেবে আপনারা দাবি করেন বা বলেন যে সংস্কার তো আপনারাই প্রথমে দিয়েছেন, ঠিক আছে, তো গণভোটের পক্ষে হ্যাঁ না নার পক্ষে আপনাদের প্রচারণা কেমন বাইরে? পোস্টাল ব্যালটে সহ আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের পার্টির তরফ থেকে স্টেট বলা হয়েছে আমরা হ্যাঁ পক্ষে। কথা বুঝতে, আমি তো নায়ের পক্ষে, এখানে জামাত হ্যাঁ পক্ষে, মানে আমি তো নায়ের পক্ষে কারো দেখতেছি না ভাই, যারা সত্যিকার চেতনা বিশ্বাসী তারা কেউ অবশ্যই আমরা আছে যে নায়ের পক্ষে প্রচারণা না, এটা কি একটা অপবাদ? মানে বিএনপি তো আমাদেরকে এমন ভাবে, মানে আমি ওই হার্ড লাইনে যাচ্ছি না, এটা আমি খুবই দুঃখজনক, মানে খুবই দুঃখজনক। আপনি যদি দেখেন, মানে এটা খুবই দুঃখজনকভাবে অভিযোগ করা হচ্ছে, এবং কিছু কিছু রাজনৈতিক দল। আমি আপনার কথা বুঝতে পেরেছি। ফার্স্ট ভাই, আপনি একটু আমাকে বলেন যে আজকে তো তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে বা সৌজন্য সাক্ষাৎ হয়েছে সপরিবারে, আমরা দেখলাম কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। ওখানে কি শুধুমাত্রই কি সৌজন্য সাক্ষাৎ কিংবা সপরিবারে একটি কৃতজ্ঞতা প্রকাশের জায়গায় হয়েছে? 1.5 ঘন্টা বৈঠক হয়েছে? না, 1.5 ঘন্টা বৈঠক হয়নি। দেখুন, জনাব তারেক রহমান দেশে ফেরার পরেই ইমিডিয়েটলি এই সাক্ষাৎটা হতে পারত, কিন্তু আপনি জানেন যে উনি দেশে ফেরার পরপরই ওনার মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। তো এটা অনেকটা বিলম্বেই হলো। এটা শুধুমাত্র উনি একদমই একটা কার্টিসি কল, এর বাইরে কিছু না। 1.5 ঘন্টার সময় ওনার জনাব তারেক রহমানের স্ত্রী, কন্যা, প্রধান উপদেষ্টার কন্যা, ওনারা সময় কাটিয়েছেন, গল্প করেছেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন, একে অপরের শারীরিক খোঁজখবর নিয়েছেন, এসব। এর বাহিরে এখানে কোনো খুব গুরুত্বপূর্ণ অনেক বিষয় যে আলোচনা হয়েছে, এরকম কোনো পার্টিকুলার ইস্যু বা এজেন্ডা এই মুহূর্তে নেই যে ওনার সঙ্গে আলাপ করতে হবে, ওরকম কিছু না। একটা বিষয় ফার্স্ট ভাই, যেহেতু উনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান এবং বিএনপি অন্যতম রাজনৈতিক দল, যে বড় দল একটা, সেই দলের প্রধান যখন একজন সরকার প্রধানের কাছে যান এবং সামনে নির্বাচন, যে নির্বাচনের সময়টা, রোডম্যাপটা আসলে লন্ডনে কথার মধ্যে যৌথ বিবৃতিতে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, সেখানে কি নির্বাচন প্রসঙ্গে আসবে না? বা বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে সেই বিষয়গুলো আসবে? ধরুন, এটা কিন্তু খুবই খুবই খোলামেলা আলাপ। যে এখন তো আপনার আমারও যদি রাস্তাঘাটে কোথাও দেখা হয়, আমরা তো নির্বাচন নিয়ে আলাপ করি। সেই জায়গায় প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বিএনপির চেয়ারম্যানের দেখা হবে, সেখানে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হতেই পারে। কিন্তু আমি বলছি এই আলাপ আলোচনাটা এমন না যে কোনো পলিসি ডিসিশন নিয়ে আলোচনা। হয়তো কি হতে পারে যে হ্যাঁ, নির্বাচনের পরিবেশ এরকম আছে, ওইরকম, এইসব নিয়ে হয়তো আলোচনা হতে পারে। বাট এটা অফিসিয়ালি এরকম কোনো এজেন্ডা ভিত্তিক ডিসকাশন নয় যে এখানে 1 নম্বর এজেন্ডায় নির্বাচন, 2 নম্বর এজেন্ডায় গণভোট, 3 নম্বর এজেন্ডায় বিচার, 4 নম্বর এজেন্ডা ভবিষ্যতের সরকার, এরকম কোন এজেন্ডা নিয়ে তো যায়নি স্বাভাবিক। ওনারা দীর্ঘ সময় ছিলেন, নিশ্চয়ই ওনারা ওনাদের কথা ফাঁকে ফাঁকে নির্বাচন, দেশের অবস্থা, গত 17 বছরের দুঃশাসন, এসব নিয়ে আলোচনা হতে পারে, হয়েছে হয়তো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলার যে বর্তমান অবস্থা, আপনি কি মনে করেন যে অবনতি হয়েছে? আপনি তো সরকারে একটা উইংয়ে আছেন, রাজনৈতিক দলগুলোর অভিযোগ একদম নির্মমভাবে আপনি আমাকে রেসপন্স করেন। আপনি যদি আমরা অভ্যুত্থান পরবর্তী অবস্থা থেকে আজকের অবস্থা পর্যন্ত বলি, আপনার কাছে কি মনে হয় অবনতি হয়েছে না উন্নতি? আমার কাছে মনে হয় অবনতি হয়েছে। না, কেন মনে, কি কারণে হয়েছে আমি বলি। দুটা বড় ঘটনা, একজন প্রার্থী আমাদের হাদি, তিনি তাকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই আসামিগুলি পালিয়ে গেছে। প্রধান আসামি। মুশকিলটা এখানে ধরুন, এখন আপনি আমার কাছে এটা সরকারি বয়ান মনে হবে, বাট বি প্র্যাকটিক্যাল। আপনি এনি ইন্টারন্যাশনাল মিডিয়া আজকে আপনি রিপোর্ট করতে যান, সেখানে একটা কথা আমি 17 বছরের যে আমি শেষ করি না, সেটা না। আপনি ইন্টারন্যাশনাল মিডিয়া, আপনি তাদেরকে একটা স্টোরি অফার করেন, বাংলাদেশের ল অ্যান্ড সিচুয়েশন ডিক্লাইন করেছে, এ বিষয়ে আপনি একটা রিপোর্ট করতে চান, সে আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স চাইবে, যার ভিত্তিতে আপনি ডিক্লাইনটা বুঝাতে পারেন, সেই জিনিস চাইবে, আপনি সেটা দিতে পারবেন না। এখন ব্যাপার হচ্ছে, আমাদের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা কমে এসেছে, এর মধ্যে কয়েকটি সেন্সেশনাল ঘটনা ঘটেছে, যেটা আমার আপনার সবাইকে নাড়া দিয়েছে, তাই তো? এটা হচ্ছে বাস্তবতা। আমরা অভ্যুত্থানের পরবর্তী সময় যেরকম র্যান্ডম বিভিন্ন জায়গায় নানান সময় নানান বিশৃঙ্খলা দেখতাম, সে অবস্থা কি এখন আছে? সেটা তো নেই। আর এই অবস্থা এখন যাই হোক, এটার সঙ্গে যখনই আপনি ইলেকশনকে রিলেট করতে যাবেন, এটা
একটা মানে খুব মানে আপনার প্র্যাকটিক্যাল যুক্তি না। প্র্যাকটিক্যাল যুক্তি না এই কারণে, নির্বাচন বাংলাদেশের পার্সপেক্টিভে নির্বাচন যখনই হয়, নির্বাচনের সময়ে অপরাপর জেনারেল ক্রাইম যেগুলি থাকে সেগুলি কমে আসে, অটোমেটিক্যালি কমে আসে। সবাই ইলেকশন ফোকাসড হয়ে যায়। সবাই যখন ইলেকশন ফোকাসড হয়, আপনার পলিটিক্যাল পার্টিগুলির রাত দিনের কর্মকাণ্ড, মানুষের নানান ধরনের অ্যাক্টিভিটিস, এটা এক ধরনের সোসাইটিতে ভিজিলেন্স তৈরি করে। ওকে, আমি বুঝতে তো পারছি। আমরা ফয়েজ আশা ভাই, করি নির্বাচন আরো যত ঘনিয়ে আসবে আমাদের এই পরিস্থিতির আরো উন্নতি আর হবে। ফয়েজ ভাই, এইখানে একটা বলেন যে নির্বাচন যখন আর 1 মাসের সময় নাই, 1 মাসেরও কম সময় আছে, সেই মুহূর্তে আসলে মব তন্ত্র ঠেকানোর জন্য আপনারা কি করছেন? আমরা কিন্তু দেখছি ঢাকা কলেজের বা 7 কলেজের একটা মব রাস্তাঘাট অবরোধ করে দিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ও তাদের দেখুন, দাবিও কিন্তু দেখুন, আমি যৌক্তিক, প্রথমে আপনাকে তার বলি, দাবিটাও নিয়েও কিন্তু কথা আমি হচ্ছে প্রথমে না। আপনাকে সরকার কি বলি, করছে নাম্বার এগুলো নিয়ে? ওয়ান, হুইচ ইজ মব, হুইচ ইজ প্রোটেস্ট, এই Protest, সংজ্ঞা, sorry, protest এটাকে একটা আপনি আমি- যদি ঢাকা মানে কলেজ অনেক বা জায়গাতে মব তৈরি হচ্ছে অনেকেই যে সমস্ত দাবি দেওয়া নিয়ে আসছে, এটা শুরু থেকেই মানে এই গভর্নমেন্ট যে পরিমাণ দাবি দেওয়ার মিছিল সামাল দিতে হয়েছে, আন্দোলন সামাল দিতে হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে কোনো সরকারের দিতে হয় কিনা এটা নজিরবিহীন। তারপরেও গত 300 দাবি 400 দেওয়া, জনই আপনাকে শুনেন, পরিসংখ্যান দাবি দিয়েছিলেন। দেওয়ার বিষয়টা কি জানেন? আমি যদি আপনি আপনাকে বাদ দিলাম, আমি যদি একজন স্কুল শিক্ষকের কথা বলি, ওনার হয়তো একটা গ্রেড প্রমোশনের জন্য চাকরির আগে উনি এটা ছাড়া, এবং ওনার জীবনে এটাই শেষ চাওয়া হয়তো, ওনার কাছে এর চেয়ে বড় কোনো ইস্যু নাই। না, ওটাকে আমি মব বলবো না, 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 ওটা ওনার কাছে এর দাবিটা, চেয়ে বড় ওটা কোনো দাবি। ইস্যু নাই, কিন্তু রাষ্ট্রের কাছে আরো বড় বড় অনেকগুলি ইস্যু আছে। সুতরাং ওই জায়গায় হয়তো কোনোটাকে আগে অ্যাড্রেস করা, পরে অ্যাড্রেস করা, কিন্তু ওনার কাছে ওনারটাই সেরা দাবি, এর বাইরে দাবি হয় না। জি তো সবকিছু তো আর মব ভাই, না। আমাদের কাছে সময় নেই, এখন একটা ছোট আপনি- প্রশ্ন সামান্য আপনি- আপনার কাছে আপনি করবো। সব দাবিকে মব বলার মধ্য না, না, দিয়ে আমি অনেক সন্দেহকে sorry, ন্যায্য এটা দাবিকেও- আমার তো হয়েছে যে মব সবগুলি না, দাবি রয়েছে, মবও রয়েছে, সেটা নিয়ন্ত্রণের কথা। আপনি একটু বলবো যে কিছুক্ষণ আগেই আসলে 10 দলের সমঝোতা, আপনাদের যে জোটটা হয়েছে, শেষ প্রশ্ন, 1 মিনিট সময় আছে, সেখানে যে 253টা আসন দেওয়া হয়েছে, 47 আসনে রাখা হয়নি, ইসলামীদের সঙ্গে আপনাদের কি চলছে আসলে? কেন তারা একদিন পিছালো সিদ্ধান্ত নিতে? জোট কি থাকছে না, মানে বা 11 দলের জোট বা সমঝোতা কি শেষ পর্যন্ত থাকছে কিনা? কিভাবে বলা যায়, ধরেন আমার তো আপনারা সবাই জানেন আমার জোট সম্পর্কে আমার যে অবস্থান এটা একদমই পরিষ্কার, এবং আমার বাড়তি কিছু বলার নেই। একদল পুরুষ কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে জোট বিষয়ে, নির্বাচন বিষয়ে, এ বিষয়ে আমার আর খুব বেশি কোনো মন্তব্য করার নেই। এটা ওনারা যেভাবে আসন সমঝোতা যেরকম হয় সেরকমই হবে নিশ্চয়ই, এটা নিয়ে আমার কোনো আপনাদের আসন নিয়ে আপনারা সন্তুষ্ট? এটা যে কটা এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি, এটা তারা উত্তর দেবেন। ধন্যবাদ আপনাদের 3 জন অতিথিকে আজকে ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।